সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সভায় যোগদান, দ্বিতীয় দিনেও ব্যস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জন আস্থা ধরে রাখাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বললেন বিশ্লেষকরা। বিএনপির হাত ধরেই ক্রান্তিকাল পেরোনোর আশা সাধারণ মানুষের। মেনন কামরুলের মামলায় অভিযোগ গঠনের শুনানি 2রা মার্চ। টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় পরবর্তী সাক্ষী 25 ফেব্রুয়ারি। এবং রমজান ঘিরে সংকটের অজুহাতে অস্থির নিত্যপণ্যের বাজার, 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেওয়ার ঘোষণা সরকারের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। ফ্যামিলি কার্ডের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন তিনি। এছাড়া 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, জাতীয় পর্যায়ে নদী, খাল, জলধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। এর আগে সচিবালয়ে সকালে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সচিবালয়ে। সেখানে রয়েছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী এবং তার মাধ্যমে আমাদের সেখানে রয়েছেন এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী। উনি ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা অবসর গ্রহণের করার পরে এ যাবৎ একটি করিও পায়নি। এটা একটা নিদারুণ দাবি। এই দাবিটি আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আমি করবো ইনশাল্লাহ। আর এমপিও বৃত্তির ব্যাপারে আমরা মিটিং করে কিভাবে আমরা এটাকে করা যায় এবং গভর্নমেন্টের অ্যালোকেশন অফ দ্য বাজেটের উপর নির্ভর করে, তবে এখানে যদি দুর্নীতি কেউ হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। আমরা এটা ফাইল নিয়ে রিভিউ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা নিয়ে আমাদের দেখতে হবে। বাট দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এখানে কে যেন একটা সেকেন্ড, আপনি কোন পত্রিকা? আচ্ছা বলুন। বিগত দিনে দেখেছি যে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সময় ডিভাইস দেওয়া হতো। এটা আসলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা শিক্ষক নিয়োগে ডিভাইস দেওয়া হতো এবং নিয়োগ প্রক্রিয়া অনেক একটা দুর্নীতির মধ্যে দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছিল। সেই জায়গা থেকে শিক্ষার বিরোধী একদম ভেঙে দেওয়া হয়েছিল। আমি বুঝতে পেরেছি আপনি যে সমস্ত কথা বলছেন এগুলি একটা প্যাকেজের মধ্যে দুর্নীতির ভিতরে থাকে, ডিভাইস সরকার যেভাবেই হোক না কেন। দুটি প্রশ্ন ছিল, অনেক শিক্ষকদের নিয়ে অনেকেই অনেক গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছে। আমার বেসিক প্রশ্ন হচ্ছে, আপনারা শিক্ষকদেরকে বেতন দেন না, আপনারা শিক্ষকদের কিন্তু অনুদান দেন। এই অনুদানটা পেতেও শিক্ষকদের মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনারা ইএফটিতে বেতন দিচ্ছেন ঠিকই, সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা ইএফটিতে বেতন পান মাসের 1 তারিখে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে বেতন পান 10 তারিখের পর। আমরা কখনো কখনো এমন দেখেছি যে তারা ঈদের বেতনটা, মানে ঈদের আগের বেতনটা ঈদের পরে পেয়েছেন, বোনাসটা পেয়েছেন কিন্তু ঈদের পরে বেতন পেয়েছেন। আপনি যদি গত মাসের পরিসংখ্যাটা ধরেন, গত মাসে কারিগরি শিক্ষকদের বেতন ছাড় হয়েছে, জানুয়ারি মাসে বেতন ছাড় হয়েছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। তো শিক্ষকদের এই অনুদান যে দেন, সামান্যতম অনুদানটা, এই অনুদানটা তারা 10 তারিখের আগে পাবে কিনা, সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বদলির বিষয়টি এসেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। বদলি নীতিমালা তৈরি করা হয়েছিল গত বছর, সেটি সংশোধন হয়েছে। সফটওয়্যার জড়িত নানা সমস্যা, নানা ইস্যু আপনার মন্ত্রণালয় বিভিন্ন সময় দেখিয়েছে ঠিকই, কাজ দেখিয়েছে, কিন্তু বদলিটা চালু করতে পারেনি। এই বদলিটা আপনি আগামী মাসের মধ্যে চালু করতে পারবেন কিনা, বা এই বিষয়ে যেহেতু সবকিছু রেডি আছে, সফটওয়্যারের ডেমো প্রদর্শনী হয়েছে, চালু করতে পারবেন কিনা সেই দিকে শিক্ষা করবেন। আমি আশা করছি যত তড়িৎ গতিতে সম্ভব এগুলি করা হবে এবং করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতি দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না, যদি কোনো মাস কোনো কারণে হয়ে থাকে সেটাও আমরা বের করবো।
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কথা বলছিলেন সচিবালয়ে, আমরা ছিলাম সেখানে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির জন্য জন আস্থা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে নতুন মন্ত্রিসভাকে সমন্বিতভাবে কাজ করায় পাশাপাশি দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আর সাধারণ মানুষের চাওয়া অন্ন বস্ত্রের নিশ্চয়তা। তারেক রহমানের সরকার দেশের ক্রান্তিকাল অতিক্রম করতে পারবে বলেও আশা তাদের। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নবীন প্রবীণদের সমন্বয় ঠাঁই পেয়েছে 49 জন, যার মধ্যে নতুন মুখ 41 আর প্রথমবার এমপি হয়েই সরাসরি মন্ত্রীর আসন পেয়েছেন 33 জন। করিব। গেল 1.5 দশকে নানা ঘটনা প্রবাহ দেখেছে বাংলাদেশ। সে সময়ে নির্বাচন কেন্দ্রিক অস্থিরতায় অসন্তোষ তৈরি হয় জনমনে। নিত্যপণ্যের দাম চলে যায় ক্রেতার নাগালের বাইরে। ফলে নতুন সরকারের কাছে এসব সংকটের সমাধানই হবে বড় চ্যালেঞ্জ। কারণ সাধারণের চাওয়া পাওয়ার বড় অংশই নিহিত খাদ্য ও বস্ত্রের মধ্যে। বাংলাদেশে যে চাঁদাবাজিটা চলছে ওটা যদি না কমে আমরা কেমনে বিশ্বাস করব যে ওনারাই আমাদের ভবিষ্যতে গিয়ে নতুন করে আমাদের অর্থনীতিকে ধরে রাখবে। তাদের কাছে প্রত্যাশা রাখবো তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে এবং ভালো কাজ করবে ইনশাল্লাহ। তারা যদি জনগণের কাছাকাছি যদি যেতে না পারে তাহলে বোধহয় সামনে আরো কঠিন হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতি নিয়ে। বিশ্লেষকরা মনে করেন দেশ দশের নিরাপত্তা নিশ্চিত সহ গণরায়ের মর্যাদা রেখে দায়িত্বশীল, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ শাসনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, এটি একটি কমিটমেন্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকমের বিষয় আছে, ভারতের সাথে আমাদের যে সম্পর্কের বিষয় আছে। আরেকদিকে হচ্ছে চায়না এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করার কথা, দুর্নীতি প্রতি জিরো টলারেন্স দেখানোর কথা, অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা। কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীকে বিশেষ নজরদারির তাগিদও দেন তারা। প্রধানমন্ত্রী তাকেই হতে হবে যে প্রত্যেকটা কাজ যিনি মনিটর করবে, প্রত্যেক মন্ত্রীর কাজ মনিটর করবে, প্রত্যেক সচিবের কাজ মনিটর করবে। মন্ত্রীদেরকে সপ্তাহে একবার করে ডাকবেন, ডেকে বলবেন যে কেমন চলতেছে তোমাদের, নিজে যাওয়া, মন্ত্রণালয়ে যাওয়া, দেখা। অতীতে বহুবার বাধাগ্রস্ত হয়েছে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। নতুন এই অধ্যায়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, এমন প্রত্যাশাই উঠে এলো সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনদের কণ্ঠে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের ইতিহাসে প্রথম একই সাথে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় হুইপ নির্বাচিত হওয়ায় খুশির জোয়ার বইছে জেলা জুড়ে। মামা পূর্ণমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার ভাগ্নে ডক্টর এম.এ. মুহিত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। এছাড়া বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা রকিবুল ইসলাম খান। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় হুইপ নির্বাচিত হয়েছেন। 3 জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। সিরাজগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়ে নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে 2001 সালে জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী, পরে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। টুকুর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী। এত বড় একটা পাওয়া মন্ত্রী, 2টা মন্ত্রী, দীর্ঘদিন কিন্তু মন্ত্রিত্ব ছিল না সিরাজগঞ্জে, যার কারণে সিরাজগঞ্জের মানুষ বঞ্চিত ছিল। আমরা চাই ওনাদের মাধ্যম দিয়ে এই সিরাজগঞ্জের যে উন্নয়নের জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো যেন ওনারা
দেখেন এদিকে সিরাজগঞ্জ ৬ আসন থেকে নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর এম এ মুহিত। তিনি সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ টুকুর আপন ভাগ্নে। সাবেক উপপ্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এ মতিনের ছেলে ডক্টর এম এ মুহিত এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এই মন্ত্রীদের কাছে আমাদের প্রত্যাশা সিরাজগঞ্জের মাদক মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে। তারা যেন সিরাজগঞ্জকে সারা বাংলাদেশের তাদের স্ব সেক্টরে সারা বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন সাধন করবেন। অপর এক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন রফিকুল ইসলাম। সিরাজগঞ্জে একসাথে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় হুইপ হওয়ায় আনন্দ বিরাজ করছে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চান স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। ২৪ জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আগামী ২রা মার্চ। এদিকে টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। একটা সাক্ষী আছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি বিকজ দ্যাট ট্রায়াল ওয়াজ হেল্ড ইন ক্যামেরা, সেই জন্য আইন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিবেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, আপনি রয়েছেন সেখানে, সব খবর জানেন, ট্রাইব্যুনালে মামলাগুলো সার্বিক চিত্র বলবেন আমাদের। আজকে কিন্তু ট্রাইব্যুনাল ১-এ সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ৭ জনকে জঙ্গি বানিয়ে যে হত্যা করা হয়, সে হত্যা মামলার যে আসামি শেখ হাসিনা, জাভেদ পাটোয়ারি, ডিবি হারুন সহ যে ৮ জন, সে ৮ জনকে কিন্তু আজকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে সে হাজির করানো হয়নি, হাজির করা যায়নি। তো সেক্ষেত্রে কিন্তু আগামী ২রা মার্চ কিন্তু তাদেরকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে আপনি জানেন যে একই দিনে কিন্তু জুলাই হত্যাকাণ্ডে কিন্তু মেনন কামরুলের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের শুনানি হবে সেটি যেমনটি আপনি জানেন। এদিকে কিন্তু টিএফআই সেলের যে গুম নির্যাতনের ঘটনা, সেই গুম নির্যাতনের ঘটনায় কিন্তু আজকে কিন্তু সাক্ষীর জেরা ছিল এবং যে সাক্ষীর জেরা ছিল তিনি হচ্ছেন কিন্তু ব্যারিস্টার আরমান, যিনি ঢাকা ১৪ আসনে নির্বাচিত এমপি। তো তিনি আজকে উপস্থিত হননি, খুব সম্ভবত তার সংসদে আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার বিধায় তিনি আজকে উপস্থিত হতে পারেননি, যেমনটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কিন্তু বিষয়টি জানিয়েছেন। এজন্যই তার সেই সাক্ষীর জেরাটা কিন্তু পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এদিকে কিন্তু ট্রাইব্যুনাল ২-তে কিন্তু জুলাই আগস্টে আন্দোলন চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ, সে মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাদ্দাম সহ যে ৭ জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সে মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সেখানে সাক্ষ্য দিয়েছেন তানহার বাবা এবং রাব্বির বাবা। তো তারা কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছেন এবং এখানে কিন্তু উপস্থিত ছিলেন কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এবং তিনি যে শুধু এই মামলার ক্ষেত্রেই এসেছেন তা না, তিনি কিন্তু ওভারঅল কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যতগুলো মামলা চলছে সেই মামলার অগ্রগত বিষয় কিন্তু তিনি জানতে এসেছেন এবং কথা বলেছেন এবং মামলার বিষয় নিয়ে কিন্তু জানিয়েছেন যে তিনি দেখতে এসেছেন। এবং একই সঙ্গে কিন্তু জুলাই সনদ নিয়ে যে গড়িমসি হচ্ছে বর্তমান ক্ষমতাসীন, সেটা নিয়েও কিন্তু তিনি সমালোচনা করেন। তো অলি, এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে পাওয়া আমার কাছে তথ্য। ধন্যবাদ মুদাসসির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলছিলেন তিনি। রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগি ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে বলেও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। এদিকে রমজান ঘিরে সংকটের অজুহাতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। আরও জানাচ্ছেন বিজন কুমার। রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লোভের কারণে বাজারে দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেতে হয় সাধারণ মানুষের। ভিন্নতা নেই এবারের রমজানেও। সারা দেশে রমজানে মুসলিম দেশে কমিয়ে দেয়, আমাদের দেশে এটা ব্যবসা করার একটা মাস হিসাবে গণ্য করা হয়। এটা খুবই দুঃখজনক। যে লেবু আমরা 20 টাকা দিয়ে খেতে হবে, এই লেবু 80 টাকা 100 টাকা আলি। শশার দাম হচ্ছে 40 টাকা ছিল কেজি, এখন 100 টাকা। মানে যে পরিস্থিতি, সবকিছুর দাম বেশি, মানে এভাবে আসলে তো মানুষ তো খাওয়া যাবে না। এতে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। বঞ্চিত হন দুধ, ডিম, মুরগি ও মাংসের মতো চাহিদা থেকে। ফলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এসব বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রি করা হবে এসব প্রোটিনযুক্ত খাবার। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জানান, নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার। পবিত্র রমজান শুরু, নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই উদ্যোগের ফলে বাজারে জিনিসপত্রের দাম কমে আসবে বলেও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে, বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকার কাজ শুরু করে দিয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানবো বাজার পরিস্থিতির খবর। চলে যাব খুলনায়, সেখানে রয়েছে সহকর্মী শহীদুল হাসান, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। শহীদুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রমজানের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আজকে প্রথম রোজা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রমজানের আগে জিনিসপত্র ছিল, সেগুলোর দাম কিন্তু বেড়ে গিয়েছিল, এবং আজকে আমরা যেটা দেখছি যে আগের মতোই সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেই আকাশ ছোঁয়া। বিশেষ করে লেবু এবং শসা, লেবু এখানে মান ভেদে 60 টাকা থেকে 100 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। সেই থেকে আমরা যেটা দেখছি যে শসা কিন্তু 100 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে ফল রয়েছে, যে মৌসুমী ফল বা অন্যান্য ফল, সেগুলির দাম কিন্তু আগের চেয়ে গত মাসের চড়া, এবং এই প্রথম দিনে ও কিন্তু সেই দাম বাড়াটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে গতকালকে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু মাছ, মুরগি এবং মাংসের দাম কিন্তু একটা নির্ধারিত দাম নির্ধারণ করে দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে গরুর মাংস 750 টাকা, এবং খাসির মাংস 1100 টাকা থেকে 1200 টাকা, এবং মুরগির মাংস 180 টাকা বিক্রি করতে হবে। এখন আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে বাজারে ক্রেতারা বলছে যে এই দামের এই যে সিন্ডিকেট করে যে দাম বাড়ানো হচ্ছে, সিন্ডিকেটের যদি অভিযান চালানো না হয়, সিন্ডিকেট ভাঙা না হয়, তাহলে দামটা আরো বাড়তে থাকবে। আবার বিক্রেতারা বলছে যে মালের চাহিদা বেশি থাকায় এবং এর যোগান কম থাকায় এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। তবে আমরা ভোক্তা অধিকারের যে এখানে যে দিদি রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। উনি জানিয়েছেন যে সকালে ইতিমধ্যে কিন্তু খুলনার দৌলতপুরে একটা অভিযান পরিচালনা করেছেন, এবং খুলনার বড় বাজারে দুপুর 2টা থেকে কিন্তু ওরা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবেন, এবং এই বাজার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যে যদি অভিযান পরিচালনা করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ভোক্তা অধিকারের মাধ্যমে, তাহলে হয়তো বা এই বাজার নিয়ন্ত্রণে থাকবে। এবং ক্রেতারা বলছে যে যদি এই চাহিদা অনুযায়ী আমরা মালামাল না পাই, তাহলে কিন্তু এই জিনিসপত্রগুলির দাম কমানো সম্ভব না।
বিশেষ করে মশলার দামও কিন্তু ওই বাজারে বেড়েছে বলে আমরা পরিলক্ষিত হচ্ছে, এবং খেজুর মান বেঁধে 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বিভিন্ন খেজুরের দাম কিন্তু বেড়েছে। এবং শহীদুল, ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি বলছিলেন খুলনা থেকে শহীদুল। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুত্র বিলাল এডওয়ার্ড, জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুদ ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ। সকাল 10:30টায় বিশেষ বিমানে করে এরদোয়ানরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে তারা সড়ক পথে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। Educational needs of the Rohingya people because they lack access to basic education for more than 40 years now, and repatriation is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right. আন্তর্জাতিক প্রসঙ্গ এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।